হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য কনস্টিটিউশনের একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা পরপর ৮০টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সেই ৮০টা প্রশ্নের প্রথম ক্লাস, যেখানে আমরা সামনে যে ডাব্লিউবিপি এক্সাম রয়েছে তার জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে আসে সেগুলো নিয়ে আমরা কিন্তু করব। তাহলে অবশ্যই আমাদের ভিডিও কিন্তু পরপর তোমরা লক্ষ্য করো, পরপর দেখে নাও, তাহলে কিন্তু এই সাজেশন গুলো তোমরা কিন্তু ক্লাসের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। ক্লাসের মধ্যেই তোমাদের জন্য বলবো যে এগুলো তোমরা যদি পিডিএফ ফর্মে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কালেক্ট করলে তোমরা এর পিডিএফ, এর এক্সপ্লেনেশন, আরো অনেক বিস্তারিত বিবরণ তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে ওয়েট করো, আমাদের ভিডিওর মধ্যে সেগুলো কিন্তু আসতে চলেছে। প্রথম প্রশ্ন কি বলেছে? সুপ্রিম কোর্ট কোন লেখ জারির মাধ্যমে নিম্নতম আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেয়? চারটে অপশন রয়েছে রিটসের মধ্যে: প্রহিবিশন, ম্যান্ডামাস, হেভিয়াস কর্পাস এবং কোনোটিই নয়। দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে প্রহিবিশন। এই যে রিট ইস্যু করাটা কিন্তু সুপ্রিম কোর্ট করতে পারে বাই আর্টিকেল 32, 32 নম্বর আর্টিকেল, যেটাকে আমাদের সংবিধানের আত্মা এবং প্রাণ বলা হয়ে থাকে, যেটা আম্বেদকর এটা সম্পর্কে বলেছেন। যেটা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তার মধ্যে আমাদের যে বিভিন্ন লেখো বা যেটাকে আমরা রিট বলি, সেই রিট ইস্যু করার কথা বলা রয়েছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে মৌলিক অধিকারগুলো তো আমাদের জন্য দেওয়া রয়েছে, কিন্তু সেগুলো কার্যকর করার জন্য সুপ্রিম কোর্টকে সেই ক্ষমতা দেওয়া রয়েছে। অর্থাৎ কোনো সময় যদি শাসক দল যদি সেই রিট ব্যবহার করতে বা সেই আইন ব্যবহার করতে বাধা দেয়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি করতে পারে? রিট ইস্যু করার মাধ্যমে এই যে মানে বাকি যে আদালত রয়েছে বা বাকি যারা জনগণ রয়েছে বা শাসক দলকে তার জন্য নির্দেশ দিতে পারে। তো এর মধ্যে হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, কুয়োরেন্টো, সার্টিওরি এতগুলো রিট রয়েছে। তার মধ্যে প্রহিবিশন মানে প্রহিবিট করা, মানে বাধা দেওয়া। তার মানে যখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোন নিম্ন আদালতকে তার এখতিয়ারের বাইরে কাজ করা থেকে বিরত রাখতে চায়, তখন প্রহিবিশন রিট জারি করা হয়ে থাকে। এর মাধ্যমে নিম্ন আদালতকে নিজস্ব সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেওয়া হয়। যেমন একটা এক্সাম্পল যদি বলো, যে কোনো একটা আইন এলো, সে কোনো একটা কেস এলো, সেই কেসটা হাইকোর্টে হয়েছে। এবার হাইকোর্টে হওয়ার সাথে সাথে হাইকোর্ট সেটা কাজ করছে, কিন্তু সেই যে কেসটা রয়েছে সেটা মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট সংক্রান্ত কোনো বিষয় হলো, তখন সেক্ষেত্রে কি হবে? সুপ্রিম কোর্ট যদি তখন সেই কেসটা দেখবে, সে তখন হাইকোর্টকে বলবে যে এটা তোমার এখতিয়ারের মধ্যে পড়ছে না, কারণ তুমি কখনোই মানে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার সংক্রান্ত কোনো রকমের কেস নিতে পারে না, ওটা সুপ্রিম কোর্টের কাজ। তখন সুপ্রিম কোর্ট অর্ডার দেবে হাইকোর্টকে ওই কেসটা সুপ্রিম কোর্টে ট্রান্সফার করে দেওয়ার জন্য। এইগুলো হচ্ছে প্রহিবিশন, রিটের মাধ্যমে এটা করা হয়। মানে সুপ্রিম কোর্ট হাইকোর্টকে মানে বাধা দেয় যে তুমি এটা করতে পারবে না। সেরকম হাইকোর্টও কোনো ডিস্ট্রিক্ট কোর্টকে এই কাজটা করতে পারে। ওকে, বোঝা গেল? আশা করি পুরো ক্লিয়ার করলাম। নেক্সট, পরবর্তী প্রশ্ন: নিম্নলিখিত কোনটি পূর্বে মৌলিক অধিকার হলে বর্তমানে আইনি অধিকার রয়েছে? প্রত্যেকেই জানি, দেখো যখন ভারত স্বাধীন হয়েছিল তখন কিন্তু 7টা মৌলিক অধিকার ছিল। তার মধ্যে সম্পত্তির অধিকার, যেটা কিন্তু সেই সময় আর্টিকেল 31 তার মধ্যে কিন্তু ছিল। কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে এত কেস হয়েছে সম্পত্তির অধিকার সংক্রান্ত, সেই কারণে বাধ্য হয়ে 1978 সালে 44তম সংবিধান সংশোধন পাশ করা হয়, যার মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাতিল করে আইনি অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা রয়েছে। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। প্রত্যেকেই মোরারজি দেশাই সম্পর্কে জানি। তিনি সবচেয়ে বেশি বয়সে আমাদের প্রাইম মিনিস্টার হয়েছিলেন, সবচেয়ে বেশি বয়স্ক প্রাইম মিনিস্টার ছিলেন। তিনি জনতা দল, ঠিক আছে, জনতা দলের হচ্ছে জনতা পার্টি থেকে জনতা দল যে প্রথম হয়েছিল, সেই জনতা দল থেকে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং তিনি প্রথম নন কংগ্রেস পিএম ছিলেন। এর আগে যত পিএম ছিল সবই কংগ্রেস, তিনি প্রথম নন কংগ্রেস পিএম ছিলেন। এবং তিনি ভারতের কিন্তু অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার দীর্ঘকালীন ছিলেন। তো ভারতের আজকের অর্থ ব্যবস্থা মানে যতটাই উন্নত বলা হয়, তার জন্য মোরারজি দেশাইয়ের কিন্তু অনেক অবদান রয়েছে। তো মোরারজি দেশাই সম্পর্কে একটা খুবই মানে আশ্চর্যজনক বলতে পারো বা খুবই ভালো হাস্যকর বা বলতে পারো একটা ইনফরমেশন, যে তার জন্মদিন কবে ছিল? তার জন্মদিন 29 ফেব্রুয়ারি। অর্থাৎ ফানি ব্যাপার এটাই যে তিনি তার বার্থডে প্রতি 4 বছর অন্তর পালন করতে পারতেন। এবং তার জন্মদিনে বলা হয়, তিনি আগে কি হতো, ফেব্রুয়ারি মাসের লাস্ট ডেটে বাজেট পেশ করা হতো। তো ফাইন্যান্স মিনিস্টার থাকাকালীন মোরারজি দেশাই দুবার তার বার্থডেতে বাজেট পেশ করতে সক্ষম হয়েছিলেন। তো খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, এবং ভারতের একমাত্র ব্যক্তিত্ব যাকে
ইন্ডিয়া এবং পাকিস্তান মানে ভারত এবং পাকিস্তান উভয় দেশেরই সর্বোচ্চ সামরিক সম্মান প্রদান করা হয়েছে। ভারতের ভারতরত্ন আর পাকিস্তানের নিশানি ইমতিয়াজ দুটোই কিন্তু মোরারজি দেশাইকে প্রদান করা হয়েছে, কারণ তিনি ভারত আর পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভালো করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছিলেন। আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু আগেই যে কথা বলছিলাম, এই ধরনের প্রশ্নগুলো এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন তোমরা পেয়ে যাবে বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে, যেখানে তোমরা পাবে ইতিহাসের প্রশ্ন, ভূগোলের প্রশ্ন, বিজ্ঞানের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন, অর্থনীতির প্রশ্ন এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন। এর মধ্যে এমসিকিউ থাকবে এবং এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকবে কিভাবে এর উত্তর কেন হলো, বা এর সাথে সাথে আরো কি কি অপশন বা আরো কি কি তথ্য তোমাদের জানতে হবে, সব কিন্তু এর মধ্যে রয়েছে। এছাড়া আরো একটি বই রয়েছে যেটা হচ্ছে ম্যাথমেটিক্স এর বই, অধ্যায় ভিত্তিক সমাধান, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার বাই শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, চক্রবৃদ্ধি সুদ, সময় দূরত্ব, ত্রিকোণমিতি, পরিমিতি সমস্ত চ্যাপ্টারের কিন্তু অধ্যায় ভিত্তিক সমাধান রয়েছে, এবং প্রত্যেকটা যে প্রশ্ন রয়েছে সেগুলো কিভাবে শর্টকাটে কম সময়ে তোমরা করতে পারবে তার জন্য সেগুলো কিন্তু ওখানে রয়েছে। তাহলে আর দেরি নয়, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও, অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা কিন্তু পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। তাহলে আর দেরি নয়, খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে এই স্টাডি মেটেরিয়ালগুলো পারচেজ করে নাও, এবং সামনে যে ডাব্লিউবিপি এক্সাম রয়েছে তার জন্য নিজেদের প্রস্তুতিকে কিন্তু চূড়ান্ত করে নাও। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন বলেছে, ভারতীয় সংবিধানের 44তম সংশোধনের মাধ্যমে কোন অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? এক্ষুনি যেটা বললাম সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাতিল করে বর্তমানে আইনি অধিকারে করা হয়েছে। মোরারজি দেশাই প্রধানমন্ত্রীত্বে এটা হয়েছিল, এবং বর্তমানে যেহেতু মৌলিক অধিকার সম্পত্তির অধিকার একটা আইনি অধিকার, অর্থাৎ এর কথার অর্থ হচ্ছে যদি কোনো সম্পত্তি সংক্রান্ত বা জমি সংক্রান্ত কোনো কেস হয়, তুমি সুপ্রিম কোর্টে তোমাকে যেতে পারবে না, তোমাকে যে কোনো লোয়ার কোর্টে যেতে হবে, সেখান থেকে সর্বোচ্চ তুমি হাইকোর্টে যেতে পারো, এবার সুপ্রিম কোর্টে যেতেও পারো পরবর্তীকালে, কিন্তু হাইকোর্টে যেতে পারো। অর্থাৎ এটার জন্য সুপ্রিম কোর্ট এটাকে কিন্তু আর প্রায়োরিটি হিসেবে বর্তমানে দেখছেন। ওকে, পরবর্তী প্রশ্ন, সংসদের অধিবেশন শুরু হওয়ার পর কতদিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্স সংসদে পাস করতে হবে? তো এটা জানার আগে সবাই জানতে হবে যে অর্ডিন্যান্স ব্যাপারটা কি। দেখো, অর্ডিন্যান্স ব্যাপারটা হচ্ছে যে কোনো সময় কোনো বিল, কোনো একটা বিল মানে তোমার মনে হচ্ছে কোনো একটা আইন তোমাকে পাস করতে হবে, তাহলে সেটা প্রথমে কিভাবে পেশ হবে? ড্রাফট হিসেবে, বিল হিসেবে পার্লামেন্টে পেশ হবে। মানে কোনো মন্ত্রী বা মিনিস্টার রয়েছেন, সেই মিনিস্টার কি করবে, কোনো একটা বিষয়কে নিয়ে সংসদ বা পার্লামেন্টে একটা বিল পেশ করবে, কোনো একটা আইন করতে চেয়েছেন, পেশ করবে। বিল পেশ হওয়ার সাথে সাথে কি হবে, সেটা নিয়ে আলোচনা হবে, যে এই বিলটা হবে কি হবে না, এর পক্ষে বিপক্ষে আলোচনা হবে। আলোচনার ফলে সেখানে কি হবে, ভোট হবে। ভোটের মাধ্যমে যেসব সদস্যরা রয়েছে তারা কি করবে, এতে সম্মতি জানাতে পারে বা অসম্মতি জানাতে পারে। তো যদি এটা সম্মতি জানানো হয়ে যায়, তারপরে এটা যাবে কার কাছে, এটা যাবে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সেটা কি করবেন, রাষ্ট্রপতি সেটা স্বাক্ষর করতে পারেন, বা তাতে অ্যাসেন্ট জানাতে পারেন, অথবা ভেটো প্রয়োগ করে এটাকে স্টেও করতে পারেন। তো আমরা ধরে নিলাম যে তিনি অ্যাসেন্ট দিলেন, তাহলে তখন কি হলো, প্রেসিডেন্ট অ্যাসেন্ট দেওয়ার সাথে সাথে বিলটা তখন লতে পরিণত হলো। তার মানে এত একটা দীর্ঘ প্রসেসের মাধ্যমে কোনো একটা বিল আইন বা লতে পরিণত হয়। তাহলে হঠাৎ করে যদি আমাদের খুব তাড়াতাড়ি কোনো একটা আইন তৈরি করার প্রয়োজন হয়, এবং সেই আইন তৈরি করার জন্য আমাদের যে সংসদ রয়েছে তার অধিবেশনের প্রয়োজন, কারণ সংসদে অধিবেশন ছাড়া এই যে বিল পেশ হয় এটা তো অধিবেশন ছাড়া সম্ভব নয়। তো হয়তো সেই সময় অধিবেশন চলছে না, তাহলে কি সেই সময় কোনো বিল পেশ হবে না? তখনও কিন্তু আইন তৈরি করা সম্ভব। তাহলে তখন কিভাবে আইন তৈরি হয়? তখন কি হয়, কোনো মন্ত্রী বা মিনিস্টার কি করে, কোনো রকমের পার্লামেন্টের কোনো রকমের আলোচনা ছাড়াই সরাসরি রাষ্ট্রপতির কাছে যায়, এবং রাষ্ট্রপতিকে সেই বিলটা বা কোনো কিছু যে ড্রাফট তৈরি হয়েছে তাতে স্বাক্ষর করতে বলে। তো সেক্ষেত্রে রাষ্ট্রপতি যদি সেই ড্রাফটটায়, যেটা সংসদে আলোচনা হয়নি, সেটা যদি স্বাক্ষর করে দেয়, সেটাই কিন্তু তখন আইন হিসেবে কাজ করবে। সেটাকেই বলা হয় অর্ডিন্যান্স। ওকে, তার মানে অর্ডিন্যান্স ব্যাপারটা এটাই, যে কোনো মন্ত্রিসভার পরামর্শ ছাড়া বা অনুমোদন ছাড়া কোনো বিল যখন আইনে পরিণত করা হয় সেটাকেই অর্ডিন্যান্স বলা হয়। কিন্তু এই অর্ডিন্যান্স ব্যাপারটা যে তৈরি হয়ে গেছে মানে আইন হয়ে গেছে সেরকম ব্যাপার নয় কিন্তু। অর্ডিন্যান্স কি হয়, যখন এই আইনটা কার্যকরী হচ্ছে, এবার সংসদের যখন অধিবেশন শুরু হবে কিছুদিন পরে, তখন কি হবে, সংসদের অধিবেশন শুরু হওয়ার পরে 6 সপ্তাহের মধ্যে সেটাকে কিন্তু পার্লামেন্ট দ্বারা অনুমোদন করতে হবে। যদি অনুমোদন না হয়, সেই আইনটা কিন্তু খারিজ হয়ে যাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন ডি।
সেটাই বলা আছে, রাষ্ট্রপতি কর্তৃক জারি করা যে অর্ডিন্যান্সকে যদি সংসদের অধিবেশন শুরু হওয়ার পর 6 সপ্তাহের মধ্যে পাস না করানো হয় তাহলে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে। আশা করি বোঝা গেল। খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। এই অর্ডিন্যান্স কিন্তু আর্টিকেল 123, 123 নাম্বার আর্টিকেলের মাধ্যমে রাষ্ট্রপতি কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারে। গভর্নরেরও কিন্তু অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে আর্টিকেল 213 এর মাধ্যমে। রাজ্যপালও কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারে, কিন্তু বিশেষ পার্থক্য কি, রাষ্ট্রপতি সারা ভারতের জন্য করতে পারে, কিন্তু গভর্নর শুধুমাত্র সেই রাজ্যের জন্য অর্ডিন্যান্স জারি করতে পারে। বোঝা গেল। নেক্সট, নিম্নলিখিত কোনটি 93তম সংবিধান সংশোধনের ফলে মৌলিক অধিকার রূপে স্বীকৃত হয়েছে? এক্ষেত্রে দেখো দুটো জিনিস মনে রাখতে হবে, যে 93তম সংবিধান সংশোধন আর 86তম সংবিধান সংশোধন, এই দুটো সংশোধন কিন্তু কিছুটা একই রকম। কি হয়েছিল, এখানে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনা খরচে আবশ্যিক এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়, এবং এটার আর্টিকেল 21-এর যে 21-এ আর্টিকেল 21 ফান্ডামেন্টাল রাইটস এ রয়েছে, স্বাধীনতার অধিকারের মধ্যে অন্যতম, যেখানে আর্টিকেল 21 যুক্ত করা হয়েছে 6 থেকে 16 বছর বয়সী শিশুদেরকে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে যুক্ত করা হয়েছে। এর সাথে সাথে মনে রাখবে, এটা কিন্তু রাষ্ট্রের যে নির্দেশমূলক নীতি রয়েছে ডিপিএসপি, সেই ডিপিএসপির 45তম ধারাতেও কিন্তু এটা রয়েছে, সেই কারণে এটাও পরিবর্তন হয়েছে, যেখানে 6 বছরের কম বয়সী শিশুদের জন্য শিক্ষাকে রাষ্ট্রীয় নীতির একটা নির্দেশমূলক নীতি হিসেবে বানানো হয়েছে, এবং সেই জন্য শিক্ষার জন্য শিক্ষার সুযোগ শিশুর জন্য একটা মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিসও কিন্তু রয়েছে। সেই কারণে মনে রাখবে, এই যে 86তম সংবিধান সংশোধন, যেটা কিন্তু 2002 সালে করা হয়েছিল, যার মাধ্যমে কিন্তু শিক্ষাকে মৌলিক অধিকার করা হয়, যেটা আবার 93 সালে 2009 থেকে এটাকে কিন্তু আরো বেশি কার্যকরী করা হয়েছিল, যার মাধ্যমে মিড ডে মিল থেকে শুরু করে সবকিছু কিন্তু শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত স্তরে কে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করে? প্রত্যেকেই জানি আমাদের পঞ্চায়েত স্তরে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, তার মধ্যে একদম নিচে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, তারপর রয়েছে জেলা পরিষদ। তার মধ্যে পঞ্চায়েত সমিতি হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর, যেখানে রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবেই পঞ্চায়েত সমিতি কাজ করে থাকে। প্রত্যেকে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত সমিতিতে যাও, এই পঞ্চায়েত সমিতি কি হয়, ব্লক লেভেলে কাজ করে থাকে। দেখো, আমরা জানি ছোটবেলা থেকে পড়েছি কি, কয়েকটা গ্রাম দেখবে সর্বোচ্চ নিচে থাকে গ্রাম, কয়েকটা গ্রাম নিয়ে গঠিত হয় ব্লক, আর কয়েকটা ব্লক নিয়ে গঠিত হয় জেলা। সেইভাবে কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রয়েছে। তো গ্রামের যে হেড হয় তাকে আমরা পঞ্চায়েত বলি, তো তাদের জন্য পঞ্চায়েত রয়েছে, ব্লকের জন্য রয়েছে পঞ্চায়েত সমিতি, আর জেলার জন্য রয়েছে জেলা পরিষদ। বোঝা গেছে? তো এর মধ্যে যে ব্লক স্তরে সেখানে রয়েছে পঞ্চায়েত সমিতি, যেটা কি হয়, অনেকগুলো গ্রাম পঞ্চায়েতকে নিয়ে পঞ্চায়েত সমিতি গঠিত হয়। আর এই ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি হয় জনগণের প্রতিনিধি দ্বারা নির্বাচিত, এবং তার সাথে সাথে প্রত্যেক স্তরেই একজন করে মানে সরকারের সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা থাকে। তো ব্লকের ক্ষেত্রে থাকে বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, প্রত্যেকেই জানি এটা ডাব্লিউবিসিএস এক্সাম, যারা এক্সাম দিয়ে থাকো, যে ডাব্লিউবিসিএস এক্সামের মাধ্যমে বিডিও কিন্তু নির্বাচিত হয়ে থাকে। ওকে, আশা করি বোঝা গেল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকর স্যার। তো ডক্টর বি আর আম্বেদকর স্যারকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় কেন? কারণ তিনি কিন্তু সংবিধান রচনা করেন, এটা আমাদের ভুল মিসকনসেপশন কি, যে ভারতের সংবিধান রচনা করেছেন ডক্টর বি আর আম্বেদকর, কিন্তু ভুল কথা। ভারতীয় সংবিধান রচনা করার জন্য গঠন করা হয়েছিল গুরুত্বপূর্ণ একটা ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি। সেই খসড়া কমিটি ছিল সমস্ত কিছু বেশিরভাগ সিদ্ধান্ত বলা ভুল, কোন জিনিসটা হবে সেই নিয়ে ড্রাফট করা, খসড়া তৈরি করা। সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর আম্বেদকর স্যার। সেই কারণে তাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়, কারণ তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। পরবর্তীকালে তিনি ভারতের প্রথম আইনমন্ত্রী এবং বিচারমন্ত্রী হয়েছেন, কিন্তু জওহরলাল নেহেরু, যার কথা আর বলে লাভ নেই, তো তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে কি করলেন, আম্বেদকর স্যার যেসব আইন প্রণয়ন করতে চাইলেন, বা যেসব আইন জওহরলাল নেহেরু প্রবর্তন করতে চেয়েছিলেন, সেগুলো নিয়ে আম্বেদকরের সঙ্গে মত পার্থক্য হয়, তারপরে আম্বেদকর কি করেন, মন্ত্রিসভা ত্যাগ করেন। ওকে, পরবর্তী প্রশ্ন আজকের কি বলেছে, সংসদ কি কি নিয়ে গঠিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সংসদ বা পার্লামেন্ট গঠিত হয় রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে। দেখো, সংসদের মধ্যে থাকে রাষ্ট্রপতি, নিম্ন কক্ষ হয় লোকসভা, এবং রাজ্যসভা হয় উচ্চ কক্ষ। মানে ব্যাপারটা হচ্ছে, কোনো প্রস্তাব আইনে পরিণত হতে গেলে সংসদের উভয় কক্ষে সেটা পাস করতে হয়। লোকসভায় পেশ হলে লোকসভার পরে রাজ্যসভায় পাস হয়, কিন্তু তারপরে রাষ্ট্রপতির সম্মতি কিন্তু বাধ্যতামূলক। রাষ্ট্রপতি যতক্ষণ না সম্মতি দেবে, সেই বিল কিন্তু আইনে পরিণত হবে না। সেই কারণে সংসদের 3টে অংশ, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। বোঝা গেল আশা করি।
সরকারের বিভিন্ন দপ্তরে কাজের অনুমোদন দেয় কে বা কারা? দেখো, সরকারের বিভিন্ন দপ্তরে কাজের অনুমোদন দেয় বিধানসভার সদস্যরা। এবার দেখো, এক্ষেত্রে অপশন যেগুলো রয়েছে, লোকসভার সদস্যরা থাকলেও কিন্তু উত্তর হতো, কারণ এখানে বলা নেই যে কোন সরকার। ঠিক আছে, কেন্দ্র সরকার না রাজ্য সরকার। যদি রাজ্য সরকারের হয় তাহলে বিধানসভার সদস্যরা, কেন্দ্র সরকার হলে লোকসভার হবে। তো আইনসভার সদস্য, যাদের বিধানসভার সদস্য, যাদেরকে এমএলএ বলা হয়, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেই এমএলএরা কি করে, বিভিন্ন সরকারি দপ্তরের অনুমোদন তারা দিয়ে থাকে। তারা জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে এবং সরকারের যে বিভিন্ন কর্মকাণ্ড সেগুলো যাচাই করে এবং অনুমোদন দিতে পারে। ওকে, বোঝা গেল? চলো, আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে। লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, লোকসভার একটা মেয়াদ থাকে 5 বছরের। তো তার আগেই যদি চায় রাষ্ট্রপতি কিন্তু ভেঙে দিতে পারে, তবে অবশ্যই প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী যদি পরামর্শ দেন তখনই কিন্তু লোকসভা ভেঙে দিতে পারা যায়, যেটা আর্টিকেল 85 অনুযায়ী রয়েছে। কিন্তু লোকসভা তো প্রধানমন্ত্রী বললেই যে ভেঙে দেবেন সেরকম ব্যাপার নয়। প্রধানমন্ত্রী যদি লোকসভা ভেঙে দেন, তিনি নিজেও তার প্রধানমন্ত্রী থাকবেন না। তো সেক্ষেত্রে কেউ কি নিজের পায়ে নিজে কুড়ুল মারবে? কখনোই না। তো সেই কারণে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারেন, কিন্তু প্রধানমন্ত্রী তো কখনোই এরকম পরামর্শ দেবেন না। সেই কারণে এটা সম্ভব সাধারণত হয় না। তবে অ্যাকর্ডিং টু অপশন, উত্তর আমরা কোশ্চেন আমরা পেলাম। ওকে, চলো, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এবং এই ধরনের আরো যদি বিস্তারিত আলোচনা শুনতে চাও বা জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল কিন্তু ফলো করো, সাবস্ক্রাইব করো এবং তোমরা কমেন্ট করে জানাও তোমরা আরো কি ধরনের ক্লাস পেতে চাও। ধন্যবাদ।